হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে ডিসকাস করব, অ্যান্ড স্পেশালি যারা সেমিস্টার থ্রিতে যারা এবার সেমিস্টার থ্রিতে রয়েছো, মানে ক্লাস 12-এ রয়েছো, তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা। তার কারণ হচ্ছে যে তোমরা প্রথম এবার যারা কিন্তু এমসিকিউ প্যাটার্নে এবং এই সেমিস্টার প্যাটার্নে প্রথম উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, যেখানে তোমাদের ছমাস, প্রথম ছমাসে একটা সেমিস্টার, দ্বিতীয় ছমাসে আর একটা সেমিস্টার, এবং প্রথম ছমাসের যে পরীক্ষাটা সেটা এমসিকিউ টাইপ তোমরা জানো, এবং সেকেন্ড ছমাসের যে পরীক্ষাটা হবে মানে ফোর্থ সেমিস্টার যেটা হবে সেটা ডেসক্রিপটিভ। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বেস্ট স্টাডি প্ল্যান কীরকম হওয়া উচিত ফর দিস ফার্স্ট সেমিস্টার, ফর দিস এমসিকিউ প্যাটার্ন। এবং তোমরা যেহেতু জানো তোমাদের যে যারা সায়েন্সে বেসিক্যালি রয়েছে, তাদের যে মেন ইম্পর্ট্যান্ট সাবজেক্ট সেটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস। বায়ো অবশ্যই যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো নিয়েছো, কিন্তু অনেকে বেশিরভাগ স্টুডেন্টই আমি দেখি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো এই কম্বিনেশনে থাকে, বা কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আমি বেসিক্যালি আজকে এই ভিডিওতে ডিসকাস করবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে সাবজেক্ট ব্যালেন্স করে কীভাবে তোমরা পড়াশোনা করবে। কারণ আমি দেখেছি অনেক সময় স্টুডেন্টরা কোনো একটা সাবজেক্টে যদি ইন্টারেস্টেড হয়ে পড়ে, তাহলে সেই সাবজেক্টটাকে অনেক বেশি সময় দেয়, অন্য সাবজেক্টগুলোকে কম কম সময় দেয়। এটা কিন্তু অত্যন্ত একটা ক্ষতিকর দিক। যদি কোনো সাবজেক্টে তোমার ইন্টারেস্ট থাকে, সেই সাবজেক্টে যদি ভবিষ্যতে ফিউচারে তুমি ডিসিশন নিয়ে থাকো যে আমি অনার্স নিয়ে পড়বো, ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি অনার্স বা ম্যাথামেটিক্স অনার্স, তাহলে অবশ্যই সেই সাবজেক্টটাতে তুমি একটু ডিটেলস পড়বে, ভালো করে পড়ার চেষ্টা করবে, ভালো টিচারের কাছে পড়ার চেষ্টা করবে। সেটা তুমি করতেই পারো, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তোমার প্রথমে কিন্তু উচ্চ মাধ্যমিক। পরবর্তী ক্ষেত্রে তুমি অনেক সময় পাবে এই সাবজেক্টগুলো আরও বেশি করে ডিপলি পড়ার। তোমার অ্যাজ রিকোয়ারমেন্ট তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। কোনো সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড থাকাটা ভালো, সেই সাবজেক্টটা পড়তে তোমার ভালো লাগবে এবং সেই সাবজেক্টটাতে খুব সহজেই তুমি স্কোর করতে পারবে। কিন্তু অনেক সময় এটা ডিপেন্ড করে যে যে টিচার তোমাকে পড়াচ্ছে সেই টিচার সাবজেক্টটাতে তোমাকে ইন্টারেস্ট ফিল করাতে পারছে কিনা। অবশ্যই যদি তুমি ভালো টিচারের কাছে পড়ো, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথস কোনো সাবজেক্টে তোমার কাছে বোরিং ফিল হবে না। কারণ মাস্টারমশাই তোমাকে সাবজেক্টের উপরে ইন্টারেস্ট ধরিয়ে দেবে, যদি তিনি খুব ভালো করে তোমাকে পড়াতে পারেন, তার বোঝানোর টেকনিক যদি ঠিক হয়। সাবজেক্টগুলো কোনো মতেই বোরিং সাবজেক্ট নয়, প্রত্যেকটাই ইন্টারেস্টিং সাবজেক্ট। অবশ্যই ফিজিক্স তুলনামূলকভাবে বেশি ইন্টারেস্ট, কারণ ফিজিক্সের মধ্যে ম্যাথও ঢুকে রয়েছে, এবং ফিজিক্স যেহেতু ন্যাচারাল ফেনোমেনাকে অনেক কাছ থেকে দেখায়, কাজেই ফিজিক্সকে আমাদের কখনো কখনো বেশি ইন্টারেস্ট লাগে। কিন্তু ম্যাথামেটিক্স তো বুঝতেই পারছো, ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, আর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বোথ। আর কেমিস্ট্রি বুঝতে পারছো, কেমিস্ট্রিও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জিনিসগুলোকে ব্যাখ্যা করে। কিন্তু কেমিস্ট্রিতে বেশিরভাগ জিনিসগুলো যেহেতু, তাদের যে মেকানিজমগুলো যেহেতু অ্যাবস্ট্রাক্ট, মানে যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না বেশিরভাগ মেকানিজমকে, যেমন ধরো রিয়াকশন মেকানিজমই বলো, অর্গানিক বা ইনঅর্গানিক রিয়াকশনের ক্ষেত্রে, ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা ম্যাথস নির্ভর বেশিরভাগ অংশটাই রয়েছে। তো এই জন্য কেমিস্ট্রিতে, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা যদি তোমরা প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে করো, তাহলে অবশ্যই ইন্টারেস্ট লাগবে। প্র্যাকটিক্যাল যদি তোমরা ভালো করে করো ইনঅর্গানিক কেমিস্ট্রি, তাহলে দেখবে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি ততটাও মুখস্থ করতে হচ্ছে না। আর অর্গানিক কেমিস্ট্রি বেসিক্যালি বেসড অন দ্য রিয়াকশন মেকানিজম। তোমরা অর্গানিক কেমিস্ট্রি যদি রিয়াকশন মেকানিজম খুব ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তোমরা অর্গানিক কেমিস্ট্রিতেও ইন্টারেস্ট পাবে। আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে তুমি ইন্টারেস্ট পাবেই, কারণ দ্যাট ইজ জাস্ট লাইক ফিজিক্স। ঠিক আছে। আর ম্যাথামেটিক্স তো বেস অফ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রির যে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের পুরো সাবজেক্টে তুমি যে পড়বে, তুমি বলতে পারো যে ম্যাথামেটিক্স ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। তাহলে বুঝতেই পারছো এই তিনটে সাবজেক্ট কিন্তু একদম ইন্টার রিলেটেড সাবজেক্ট। এরকম ভাবার কোনো কারণ নেই যে কোনো একটা সাবজেক্টে তোমার ইন্টারেস্ট, কোনো একটা সাবজেক্টে ইন্টারেস্ট নেই। তোমার কোনো একটা সাবজেক্টে ইন্টারেস্ট নেই মানে তুমি সায়েন্সের কোনো একটা পার্টকে মিস করছো। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাতেই ইন্টারেস্ট আসবে, যদি যে কোনো একটাতে ইন্টারেস্ট আসে। বুঝতে পারছো তো? তাহলে ইন্টারেস্টের কোনো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে তুমি কতটা সেই সাবজেক্টটাকে বুঝতে পারছো। যত বুঝতে পারবে তত পড়তে ভালো লাগবে, তত ইন্টারেস্ট হবে। এখন বিষয় হচ্ছে যে এই ইন্টারেস্টেডটা তো আলাদা বিষয় একটা, যে আমার সাবজেক্টটাকে পড়তে কতটা ভালো লাগে। কিন্তু আমার পরীক্ষায় মার্কস নিতে গেলে, এই এমসিকিউ প্যাটার্নে মার্কস নিতে গেলে আমাকে কীভাবে পড়াশোনা করতে হবে, এটাও একটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো এমসিকিউ পরীক্ষা, এই এই যে এমসিকিউ বিষয়টা যখনই চলে এসেছে উচ্চ মাধ্যমিকে, আদার্স সাবজেক্টের ক্ষেত্রে আলাদা বিষয়, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এখানে কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে এমসিকিউ পরীক্ষা মানে আমি টিক করে বেরিয়ে যাব, এখানে আবার বেশি পড়াশোনা করার কি আছে। তাহলে কিন্তু তুমি খুব বিপদে পড়বে। প্রথমত আমি বলি, কোনো রকম অবজেক্টিভ পরীক্ষার প্রিপারেশন অবজেক্টিভ হয় না। অবজেক্টিভ পরীক্ষার প্রিপারেশন সাবজেক্টিভই হবে, ডেসক্রিপটিভই হবে। পড়াশোনা তোমাকে ডেসক্রিপটিভই করতে হবে। যদি তুমি খুব ভালোভাবে ডেসক্রিপটিভ পড়াশোনা না করো, তুমি অবজেক্টিভ কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু দিতেই পারবে না, আরও বেশি কনফিউজ হবে, বেশি ভুল হবে। বুঝতেই পারছো, যদি অবজেক্টিভ পরীক্ষা খুব সহজ হতো, তাহলে তো নিট আর জেই হায়ার সেকেন্ডারি যে আগে এক্সাম ছিল তার থেকে সহজ হওয়া উচিত ছিল। যদিও খুশির খবর এটাই যে আমার মনে হয়
যেটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশনের ফাইনাল এক্সাম হবে, তার যে কোয়েশ্চেনের লেভেল হবে সেটা হয়তো বা নিট এবং যেই যে কোয়েশ্চেনের লেভেল একটু হয়তো কম হবে, কিছু ইনফরমেশন কোয়েশ্চেনও তোমাদের থাকবে। যেমন ধরো তোমরা দেখেছো নিট এবং জেইর ক্ষেত্রে কি হয়, কমপ্লিটলি ম্যাথস থাকে। ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্সের ক্ষেত্রে কমপ্লিটলি ম্যাথস থাকে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো বুঝতেই পারছো একই ব্যাপার, ম্যাথসই থাকবে, হয়তো এখানে কিছু সহজ প্রবলেম থাকবে, ওখানে তুলনামূলকভাবে জেই মেন বা জেই অ্যাডভান্সে জটিল প্রবলেম থাকে। কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু পোর্শন তোমার ইনফরমেশন বেশ নিট যেহেতু পেতে, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি ডাইরেক্ট যেগুলো কোয়েশ্চেন হয়। আর ফিজিক্যাল কেমিস্ট্রি তো বুঝতে পারছো সেখানে তো ম্যাথস টাইপেরই থাকবে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমার পড়াশোনাটার প্যাটার্নের কিন্তু কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তোমাকে একটু বেশি এমসিকিউ টেস্ট দিতে হবে, কিন্তু তুমি যেমন আগে এক্সাম দিতে কীরকম ডেসক্রিপটিভ লিখে লিখে প্র্যাকটিস করতে, এখানে সেটা এমসিকিউ দিয়ে প্র্যাকটিস করবে। আর একটা বিষয় হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রিরও কিছু কিছু ক্ষেত্রে তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তোমাকে ডেরিভেশনগুলো বেশি প্র্যাকটিস করতে হবে না। ডেসক্রিপটিভ এক্সামের ক্ষেত্রে কি হয়, আমরা একটা ডেরিভেশনকে বারবার বারবার প্র্যাকটিস করি যাতে করে সেই ডেরিভেশনটাকে আমরা নামাতে পারি পরীক্ষাতে। যেমন ফর এক্সাম্পল আমি যদি ফিজিক্সের ক্ষেত্রে বলি, মনে করো আমি ইলেকট্রিক ডাইপোল পড়ছি, তাহলে ইলেকট্রিক ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ফিল্ডের যে সমীকরণ হবে সেটা কি হবে, সেটা তোমাকে বারবার বারবার ডেরিভেশনটা করে তোমাকে একটা প্র্যাকটিসে পরিণত, হেবিটে পরিণত হলে পরীক্ষাতে তুমি খুব সহজেই নামাতে পারতে। কিন্তু এইখানে তোমাকে কি করতে হবে, জাস্ট তোমাকে ওইটা একবার মাত্র দেখে নিতে হবে। মানে প্রথমবার জাস্ট ডেরিভেশনটা প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে বুঝতে হবে যে প্রসেসটা কি, তো ওটা বারবার বারবার প্র্যাকটিস করার দরকার নেই। প্রসেসটা একবার জেনে নিয়ে তার রেজাল্টগুলোকে আমরা কাজে লাগিয়ে অ্যাপ্লিকেশন করব, এইটা হচ্ছে যে আমাদের টার্গেট হবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, তুমি যদি দেখো মনে করো তুমি অ্যাটমিক স্ট্রাকচার পড়ছো, যে এনতম কক্ষপথে যে ইলেকট্রন ঘুরছে তার রেডিয়াস কত, সেই এনতম কক্ষপথের রেডিয়াস কত, তুমি একটা আর এন এর এন স্কোয়ার, তুমি যেটা তোমরা যেটা ডেরিভেশন করে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, যে ডেরিভেশনটা যেটা করো, ওই ডেরিভেশনটার মনে করো তুমি আনসারটা মনে রাখলে যে আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার, আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড, এরকমভাবে তুমি মনে রাখলে। কিন্তু ডেরিভেশনটা বারবার বারবার করার দরকার নেই। প্রথমবার যখন পড়বে, প্রথমবার পড়াটা কিন্তু স্যার তোমাকে যখন পড়াবে ডেসক্রিপটিভই পড়াচ্ছে নিশ্চয়ই, তোমরা যেখানে যেখানে পড়ছো, তাহলে সেই ডেসক্রিপটিভ পড়াশোনাটাই হবে। তারপর তার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তোমার মধ্যে ডেভেলপড হবে এবং সেইটার উপর বেস করে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র তোমার প্র্যাকটিসটাতে একটু চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। প্রথম যে পড়াশোনাটা, মেন কনসেপচুয়াল পড়াশোনাটার উপর কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, যে এটা এমসিকিউ পরীক্ষা বলে। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলে রাখি, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সব ক্ষেত্রেই তো একই, তোমাকে জাস্ট প্রবলেম করতে হবে। ম্যাথামেটিক্স তো প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাকে অঙ্কই করতে হয়, এখানে তো আমাদের ডেরিভেশন এইচএসসি লেভেলে খুব একটা থাকে না। বিএসসি লেভেলের ম্যাথামেটিক্স কিন্তু আবার আলাদা, বিএসসি লেভেলের ম্যাথামেটিক্স ফিজিক্সের মতোই লাগবে, ওখানেও ডেরিভেশন হবে, ওখানেও থিওরাম প্রুফ হবে। কিন্তু আমাদের 11-12 ম্যাথামেটিক্সটা যেটা রয়েছে, সেই ম্যাথামেটিক্সটাতে দেখা যায় যে সেখানে বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন, মানে আমরা ফর্মুলাগুলোকে মনে রেখে অ্যাপ্লিকেশনস করি বারবার, আর ফর্মুলাগুলো একটু বুঝে নিই। তো তাহলে সেটা যেরকম আমরা ডেসক্রিপটিভ পরীক্ষার ক্ষেত্রে আগে করতাম, এখনও তাই করব। তাহলে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যদিও বা কোনো কোনো স্যার তোমাদেরকে থিওরি পড়িয়ে হয়তো বুঝিয়েও দেয়, সেটাও কোনো সমস্যা নেই, তোমরা থিওরিটা পড়তে পারো বেশি 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 আরও আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, নেক্সট লেভেলের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে যেটা করতে হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবং অঙ্কের ক্ষেত্রে এমসিকিউ কোয়েশ্চেনও যায়, এমনি কোয়েশ্চেনও অলমোস্ট একই, কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে অনেক সময় তোমাদের একটা লজিক্যাল থিঙ্কিং কাজ করে, বাকি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন তোমাকে কষতে হবে এবং ফাইনাল আনসার বের করতে হবে। তাহলে বুঝতে পারছো পড়াশোনার প্যাটার্নটা তোমার কীরকম হবে। সেকেন্ড থিং হচ্ছে তোমাকে 3টে সাবজেক্টে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে তোমাকে পড়াশোনা করতে হবে, না হলেও কিন্তু খুব মুশকিলে পড়বে। তুমি কোনো একটা সাবজেক্টে বেশি সময় দিয়ে দিলে, কোনো একটা সাবজেক্টে কম সময় দিলে। তবে আমি সাজেস্ট করবো তোমাদেরকে যে অঙ্কটাতে একটু তোমরা বেশি সময় দিতে পারো তুলনামূলকভাবে। দেখো আমি যেটা পার ডে বলছি, যে মোটামুটি তোমার টিউশন বাদ দিয়ে, টিউশন স্কুল যেগুলো যাচ্ছ সেগুলো বাদ দিয়ে অন্ততপক্ষে তুমি পার ডে অন্তত 5 ঘন্টা তুমি এই 3টে সাবজেক্টকে দাও। পার ডে অন্ততপক্ষে 5 ঘন্টা তুমি 3টে সাবজেক্টকে দাও, দিতেই হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এবং সেই 5 ঘন্টার মধ্যে আমি বলছি ফিজিক্স 1.5 ঘন্টা, কেমিস্ট্রি 1.5 ঘন্টা, আর অঙ্কটাকে তুমি 2 ঘন্টা সময় দাও, ওকে। এবং তুমি অবশ্যই উইকলি এমসিকিউ টেস্ট দিতে থাকো, উইকলি এমসিকিউ টেস্ট কিন্তু তুমি দিতে থাকো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যাবে। দেখো তুমি অনেক সময় তোমরা ভাবো যে 1.5 ঘন্টায় স্যার আমার কতটুকু ফিজিক্স পড়া হবে, বা 1.5 ঘন্টায় কতটুকু কেমিস্ট্রি পড়া হবে। 1.5 ঘন্টায় অনেক পড়া হবে যদি তুমি ক্লাসটা ঠিক করে করো। মনে করো তুমি একটা অফলাইন বা অনলাইন টিউশনে যেখানে তুমি পড়ছো, আমিও তোমরা জানো যে ফিজিক্স আমি 11 এবং 12 দুটোরই ক্লাস দিয়ে যাচ্ছি রেগুলারলি। তো তুমি যদি মনে করো একটা 1.5 ঘন্টার ক্লাস করো, প্রথমে একটা 1.5 ঘন্টা যদি মনে করো ক্লাস করো, সেই ক্লাসটা কিন্তু রিভিশন করতে 1.5 ঘন্টা সময় লাগবে না, তুমি যদি সঙ্গে সঙ্গে রিভিশন করো। একটা 1.5 ঘন্টার ক্লাস করার পর তুমি যদি সঙ্গে সঙ্গে রিভিশন করো, 1-2 ঘন্টা পরেই তোমার টাইম হলে তুমি যদি রিভিশন শুরু করো, একটা 1.5 ঘন্টার ক্লাস হার্ডলি আধ ঘন্টা লাগবে।
15 মিনিট রিভিশন হয়ে যাবে একটা 1.5 ঘন্টার ক্লাসে যে কন্টেন্ট পড়ানো হয়, যদি তুমি ঠিক করে শোনো। আমি সেটা বললাম যে 30 মিনিট, 30 মিনিটের বেশি কিন্তু লাগবে না। বাকি সময়টা তুমি পিছনের গুলো রিভিশন করতে পারবে। বাকি যে 1 ঘন্টা সময়, সে 1 ঘন্টা সময় তুমি আগের পড়াগুলো রিভিশন করো। এবং যদি তুমি রেগুলারলি এটা করো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, তোমার কিন্তু রিভিশন টাইমটা আস্তে 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 কমে আসবে। এবং তুমি প্রতিদিন পড়াটা যদি প্রতিদিন করে নাও এই রুটিনটা ফলো করে, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। তুমি দেখবে তুমি যদি পড়াটাকে ফেলে রাখো, মনে করো তুমি 4-5 দিন পড়লে না, 1 সপ্তাহ ফিজিক্স পড়লেই না, বা কেমিস্ট্রি পড়লেই না, ম্যাথস তারপর তুমি পড়তে শুরু করলে, তখন তোমার 1.5 ঘন্টা এনাফ নয়। কিন্তু তুমি যদি রেগুলার পড়াশোনা করো, তাহলে কিন্তু 1.5 ঘন্টা এনাফ। তুমি আধ ঘন্টা রিভিশনের জন্য, মানে নতুন পড়াটার জন্য রাখবে, আর বাকি 1 ঘন্টা যে সময় সেটা কিন্তু তুমি পুরোনোগুলো রিভিশন করবে। এবং রিভিশনটা কীরকম হবে, মনে করো তোমার মনে করো ফার্স্ট চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে, দিয়ে মনে করো আজকে সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট হয়েছে, সেকেন্ড চ্যাপ্টার মনে করো স্টার্ট হয়েছে, যে কোনো সাবজেক্টের আমি বলছি। তো সেকেন্ড চ্যাপ্টারে যতটুকু আজকে ক্লাসে হলো, সেইটার সঙ্গে সঙ্গে রিভিশন করে পিছনের ফার্স্ট চ্যাপ্টারটা রিভিশন করো বাকি 1 ঘন্টায়। সেকেন্ড চ্যাপ্টারের পরে মনে করো থার্ড চ্যাপ্টার হয়েছে, যেই মনে করো তোমার থার্ড চ্যাপ্টার হয়ে গেল, থার্ড চ্যাপ্টার স্টার্ট হয়েছে, মনে করো থার্ড চ্যাপ্টারে যখনই ফার্স্ট টপিক্সটা হলো, তাহলে সেইটা আধ ঘন্টায় রিভিশন করে নিলে বাকি 1 ঘন্টায় এই সেকেন্ড চ্যাপ্টার এবং এই ফার্স্ট চ্যাপ্টার রিভিশন হবে। তেমনি যখন ফোর্থ চ্যাপ্টার যাবে, তখন ফোর্থ চ্যাপ্টার যেটুকু পড়া হবে রিভিশন হবে, বাকি কিন্তু থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট আবার রিভিশন হবে। তুমি ভাবছো স্যার এইরকমভাবে প্রতিদিন কি এগুলো রিভিশন করা সম্ভব? হ্যাঁ, কারণ প্রথম দিন তোমার ফার্স্ট চ্যাপ্টারটা রিভিশন করতে যা সময় লেগেছিল, পরের দিনে তাই সময় লাগবে না, রিভিশন টাইমটা কমে কমে আসবে। না হলে আমরা পরীক্ষার আগের দিন পুরো বই রিভাইজ করি কি করে? কারণ ওটা অনেকবার পড়া থাকে বলেই তো রিভিশন টাইমটা আমাদের লাস্টে এসে কমে যায়। না হলে কিন্তু খুব মুশকিল, যদি জমিয়ে রাখো পড়া, তাহলে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। তুমি কিন্তু ভালো স্কোর কোনো মতেই করতে পারবে না। আর এই যে উইকলি তোমাকে এমসিকিউ টেস্টগুলো একটু দিয়ে যেতে হবে, ঠিক আছে? আমিও তোমাদের এমসিকিউ টেস্টের ব্যবস্থা করব খুব তাড়াতাড়ির মধ্যেই। ওকে, তার জন্য একটা কোনো প্ল্যাটফর্ম চাই। তো এমনিতে এমসিকিউ টেস্ট তো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে হবে না, তাহলে আমি একটা ব্যবস্থা করছি, কোনো একটা প্ল্যাটফর্ম এনে যদি অ্যাপস ট্যাপস আনা যায়, তাহলে সেটার মাধ্যমে তোমাদের এমসিকিউ টেস্ট আমি খুব তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করবো। এবং ডিপিপিও আমি দেবো, ফিজিক্সের ক্ষেত্রে আমি বলছি, আমি কিন্তু ডিপিপিও দেবো। ওকে, ডেলি প্র্যাকটিস সেট দেবো। তবে এমসিকিউ কোয়েশ্চেনগুলো একটু ইংরেজিতে হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো এমসিকিউ ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, তার কারণ হচ্ছে এখানে তোমাকে জাস্ট বুঝে করে আনসার করতে হবে, তোমাকে তো লিখতে হচ্ছে না যে পুরো সেন্টেন্সটা তোমাকে ইংলিশে লিখতে হচ্ছে, ঠিক আছে? তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি ডিপিপি দেওয়ার চেষ্টা করব। ওকে, অ্যান্ড লাস্ট আমি যেটা কতগুলো টিপস বলছি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কনসেপ্ট ক্ল্যারিটি খুব ইম্পর্টেন্ট। রোড লার্নিংয়ে কিন্তু কোনো কাজ হবে না, কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে পরীক্ষাতে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যেটা তোমার কীভাবে কাজ হবে, কীভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে পরীক্ষাতে বারবার এমসিকিউ প্র্যাকটিস করে। এলিমিনেট রং অপশানসকে কীভাবে এলিমিনেট করতে হয় সেটা তোমার মনে করো 4টা অপশান আছে, তোমার মনে হচ্ছে এই 2টো অপশান হবে না বা এই 3টে অপশান, এলিমিনেশন মেথডে যে এমসিকিউ করা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং সিলি মিস্টেককে অ্যাভয়েড করতে হবে। অনেক সময় আমাদের ছোটোখাটো প্লাস মাইনাসে প্রবলেম হয়ে যায়, মাল্টিপ্লিকেশনে প্রবলেম হয়ে যায়, স্পেশালি ইউনিটে। হ্যাঁ, সায়েন্স ফর্মুলা এগুলো আমাকে দেখতে হবে একটু, ঠিক আছে? আরেকটা আমাকে নোটবুক রাখতে হবে, যে নোটবুকটাতে আমি টাফ এমসিকিউগুলো লিখে রাখবো, এবং হচ্ছে যে মিস্টেকগুলো আমার হচ্ছে সেগুলো লিখে রাখবো। এবং যে এই প্রসেসটা, এটি কিন্তু আমাদের শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু তোমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই প্রসেসটা। এই যে আমি লাস্টে যেটা বলছি যে টাফ এমসিকিউগুলোকে আমি আলাদা করে লিখে রাখলাম, একটা আমার কাছে সিলি মিস্টেকের নোটবুক থাকলো, কোথায় কোথায় সিলি মিস্টেক হয় সেগুলো আমি লিখে রাখলাম, তাহলে পরবর্তী ক্ষেত্রে কী হবে, সেই সিলি মিস্টেকগুলো আর হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট কনসেপ্ট ক্ল্যারিটির উপর গুরুত্ব দিতে হবে এবং তারপর প্র্যাকটিস করতে হবে। উইদাউট কনসেপ্ট ক্ল্যারিটি রোড লার্নিংয়ের মাধ্যমে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যদি মনে করো যে আমি কয়েকটা ফর্মুলা মুখস্থ করে নেবো, দেখবে অনেক রকম শর্টকাট মেথড দেখাবে, ওইসব কোনো কাজ হবে না। এমসিকিউর ক্ষেত্রে আমি বলছি, পরীক্ষার হলে যখন তুমি বসে যাবে, কোনো শর্টকাট প্রসেস কাজ করবে না। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি রোড লার্নিংয়ে কোনো মতেই সাকসেস পাবে না। তোমাকে যত তোমাকে শর্টকাট প্রসেস শেখানো হোক, সব ভুলে যাবে। পরীক্ষার হলে সব ভুলে যাবে। পরীক্ষার হলে যারা তোমার কাজ করবে, তুমি কতটা জানো, তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার। যত তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ভেতর থেকে জিনিসগুলো যত জানবে, তত তুমি ওখানেই তৈরি করে নিতে পারবে ওই কুইক টাইমের মধ্যে। একটা এমসিকিউর জন্য যদি তুমি একটা পার্টিকুলার ফর্মুলা মুখস্থ রাখো, শর্টকাট ফর্মুলা, সেটা মুখস্থ রাখতে তোমার জানা প্রেসার হবে, সেই প্রেসারে বা সেই ক্যাপাসিটিতে তুমি অনেক কনসেপ্ট লার্ন করতে পারবে, যে কনসেপ্টগুলো পরীক্ষাতে তোমাকে হেল্প করবে, যেখানে তোমার প্রেসার অনেক কম হবে, তোমার কিছু মুখস্থ করতে হবে, রোড লার্নিংয়ের তুমি একদমই যাবে না, শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার। প্রত্যেকটা সাবজেক্টে সবসময় গুরুত্ব দেবে কনসেপ্ট ক্লিয়ারেন্সে। বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, আমি বলছি অটোমেটিক তুমি পরীক্ষাতে পারবে। তোমার হয়তো কখনো কখনো বইগুলোর এক্সারসাইজের কোয়েশ্চেন দেখে মনে হবে যে এগুলো এত টাফ কোয়েশ্চেন আছে, এগুলো তো বারবার প্র্যাকটিস না করলে আমি পারবো না।
আমি তোমাকে আবার বলছি ওই কোশ্চেনগুলো পরীক্ষাতে পড়বে না যেগুলো তোমার মনে হচ্ছে যে খুব টাফ এবং খুব লেন্দি, যেগুলো আমি পাচ্ছি। তার মানে আমি এমন বলছি যে কোশ্চেনগুলো ছেড়ে দাও, ওগুলো করো, কিন্তু এই ভয়টা তুমি রাখো না যে এই কোশ্চেনটা যদি চলে আসে তাহলে কি আমি পারবো না করতে, তাহলে কি হবে না, এই টেনশনই অনেক কিছু করতে পারে না। একটা কথা মনে রাখবে, কোনো পরীক্ষায় আজ পর্যন্ত কেউ জটিল কোশ্চেন পারেনি বলে সেই পরীক্ষাটায় পাস করতে পারেনি এমন হয়নি। সহজ কোশ্চেনগুলো ছেড়ে আসে বলেই সেই পরীক্ষায় পাস করতে পারেনি বা সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি বা র্যাঙ্ক করতে পারেনি। তাহলে যদি তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তো অবশ্যই যে বেসিক কনসেপ্টের উপর কোশ্চেনগুলো থাকবে, যেগুলো একদমই এক্সেপশনাল টাফ কোশ্চেন নয়, সেগুলো তুমি আরামসে পারবে। কিছু এক্সেপশনাল টাফ কোশ্চেন প্রত্যেক সাবজেক্টই থাকে, যে কোশ্চেন ওই পার্টিকুলার কোশ্চেনটা তুমি বারবার প্র্যাকটিস না করলে অ্যাট স্টুডেন্ট লাইফে, টিচারদের কথা আলাদা, তাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট তুমি যদি বারবার সেই কোশ্চেনটাকে প্র্যাকটিস না করো তাহলে হয়তো তুমি সেই কোশ্চেনটাকে নামাতে পারবে না। এমন কিছু কোশ্চেন তোমার হাতের সামনে আসে, সেই কোশ্চেনগুলোকে নিয়ে তুমি প্যানিক করো এবং তার ফলে তোমার যে জানা পোর্শনগুলো সেগুলো তোমার কাছে মিস যায়। কাজে আমি বলছি বারবার কনসেপ্ট ক্লিয়ারেন্সে আমি বেসিক আন্ডারস্ট্যান্ডিং উপরে জোর দাও, তিনটে সাবজেক্ট সমানভাবে পড়ো, অবশ্যই তুমি সাকসেস পাবে। শুধুমাত্র এইচএসের ক্ষেত্রে নয়, নট অনলি ইন আওয়ার বোর্ড এক্সাম বাট অলসো ইন কম্পিটিটিভ এক্সাম লাইক নিট, জেই অ্যান্ড জেই মেইন অ্যাডভান্স। ওকে, থ্যাংক ইউ।